গুলি চালিয়েছে সরকার। তথাকথিত গদি মিডিয়া অবশ্য এই বিষয়টাকে একটু উল্টো মুখে ধাবিত করবার চেষ্টা করছে। বারবার তারা বলছে যে পুলিশের কিছু মানুষজন আহত হয়েছে, তারা আহত হয়েছে, তা নিয়ে কথা কেন বলা হবে না? আশ্চর্য। অবশ্যই কথা বলা হবে, সবাই কথা বলবে, কিন্তু প্রথমত এটা যে ছাত্রদের উপরে এই ধরনের গুলি চালাবার নির্দেশ কে দিয়েছিল, এই প্রশ্নটা তোলবার দায়িত্ব কাদের ছিল? সংবাদ মাধ্যমের। সংবাদ মাধ্যম যারা নিজেদের, এখন অবশ্য পরিষ্কার হয়ে গেছে যে মেইন স্ট্রিম মিডিয়া মানে হচ্ছে মানি মেকিং মিডিয়া, তারা এই প্রশ্নগুলো তোলে না। যেমন এত বড় একটা খবর যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার মিথ্যে বয়ান দিয়েছিল, সরকারের পক্ষ থেকে যে বিবৃতি এসেছিল সেটা মিথ্যে ছিল, গুলি চলেনি, জেপি নাড্ডা বলেছিলেন, এখন দেখা যাচ্ছে গুলি চলেছিল, অন্তত হাসপাতালের রিপোর্ট সেটা বলছে। এই রিপোর্ট হয় ভুল, না হলে সরকার ভুল, কোনটা ঠিক এটা পরিষ্কার করতে হবে। আসলে এভাবেই শাসকের রাশ আলগা হতে শুরু করেছে। আমরা পরিষ্কার বলছি, এই প্রশ্নটা বারবার আমরা রাখবো, যেভাবে ছাত্রদের উপরে, গণতান্ত্রিক আন্দোলনের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, কোনো সভ্য দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার সেটা করতে পারে কি না সেটা আমাদের প্রশ্ন। এবং তারপরেও তথাকথিত মূলধারার মিডিয়া এই প্রশ্নটাকে সামনে নিয়ে আসেনি, আলোচনা করেনি। বারবার করে তারা কোথা থেকে টাকা আসছে, কিভাবে টাকা এসেছে, কারা আন্দোলন করেছে, এই প্রশ্নগুলোকে নিয়ে আলোড়ন তোলবার চেষ্টা করেছে। একবার ওই প্রশ্নটা করেনি আমাদের দেশের যুব সম্প্রদায়ের মধ্যে এতটা ক্ষোভ কীভাবে সঞ্চারিত হলো, কোন প্রত্যাশাহীনতা বা কোন প্রত্যাশা থেকে তারা বঞ্চিত হবার ফলে দিনের পর দিন তাদের ভবিষ্যৎ রীতিমতো অনিশ্চিত হয়ে যাবার জন্য তারা রাস্তায় নেমে এসেছে, প্রতিবাদ করেছে, একেবারে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করেছে। তারা রাস্তায় বসে দিনের পর দিন অবস্থান বিক্ষোভ করেছে। তারা জানতে চেয়েছে যে কেন এটা হবে, কেন বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে, কেন তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হবে। এইভাবে সরকার যদি তার দায়বদ্ধতা অস্বীকার করে তাহলে গণতন্ত্রের ভিত আলগা হয়ে যায়, সেটা তো স্বাভাবিক। কিন্তু ওই যে বললাম, সময় ঘোরে, মানুষই দেওয়ালে পিঠ থেকে গেলে প্রতিরোধের রাস্তায় দাঁড়ায়, আর তারই প্রতিফলন এই বিষয়গুলো সামনে আসছে। গোটা দেশ জুড়ে, এক জায়গায় থেমে নেই, গোটা দেশ জুড়ে আন্দোলন আর আন্দোলন। যুব বিদ্রোহে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। আমরা ঠিক এখানেই বুঝতে চাইব কিভাবে এই ক্ষোভটা একটু একটু করে জমতে জমতে এরকম বিস্ফোরণের আকার নিল, এবং এটা আগামী সময় কোন জায়গায় নিয়ে যাবে সেটার উপরেও আমাদের লক্ষ্য থাকবে। আসুন এই বিষয়টার উপরে কথা বলি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি, অরিন্দম গোস্বামী, কংগ্রেসের একেবারে তরুণ মুখ, এবং আমার সঙ্গে রয়েছেন শ্যামল কুমার মিত্র। দুজনেই, শ্যামলবাবু ট্রেড ইউনিয়নের দীর্ঘদিনের পোড় খাওয়া মানুষ। আমি শ্যামলবাবুর কাছে প্রথম আসবো। শ্যামলবাবু, প্রথমে আপনি ভাবুন, গণতান্ত্রিক নীতিতে প্রথমে পরিষ্কার অস্বীকার করেছে, আমি বাইকটাও দেখিয়ে দেবো, জেপি নাড্ডা কি বলছেন তার প্রতিক্রিয়া দেখাবো, অনেক দিন আগে, এখন পরিষ্কার ধরা পড়ে গেছেন। আমরা সেই কপি সামনে নিয়ে এসেছি, পরিষ্কার দেখা যাচ্ছে, হাসপাতাল জানিয়ে দিয়েছে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টা ঘটেছে। এই সত্যটা স্বীকার করা, সরকার এই সত্যটা কিছুতেই স্বীকার করেনি। এবং আজও আমরা যখন এই আলোচনা করছি তখন বলছি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের, তিনি পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে বলছেন আমি তো আলোচনার জন্য বলেছিলাম, বারবার করে বলেছি আলোচনায় ওরা আসতে চাইছে না। অথচ আজকেও বিরোধী দলনেতা রাহুল গান্ধী পরিষ্কার বলেছে আলোচনা নয়, কে গুলি চালানোর নির্দেশ দিয়েছে এটা বলতে হবে, এবং দায় স্বীকার করে বলতে হবে যে আমি গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারিনি। এই দাবিটা কি খুব অমূলক? কোথাও কি মনে হচ্ছে শাসকের রাশ ক্রমশ আলগা হয়ে যাচ্ছে? দেখুন, বিজেপি সত্যি কথা বলবে বা সৎসাহস দেখাবে এটা যদি আপনি আশা করে থাকেন তাহলে আমি খুব দুঃখিত। না, বিজেপির কাছে করছি না, কিন্তু একটা সংসদীয় রীতি তো আছে, ধরা পড়ে যাচ্ছে তো, রিপোর্টগুলো কোনো না কোনোভাবে তো সামনে আসছে, এটা তো মানতে হবে। সামাজিক মাধ্যম এখন অনেক বেশি সক্রিয়, গদি মিডিয়া যেমন আছে, তার প্রতিস্পর্ধী হিসেবে তো সামাজিক মাধ্যম এগিয়ে এসেছে, যারা ক্ষমতাকে প্রশ্ন করে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাকে বুঝতে হবে কারা শাসন ক্ষমতায় আছে।
ভারতবর্ষের যখন স্বাধীনতা সংগ্রাম চলছে, এই এদের যারা পূর্বসূরি হিন্দু মহাসভা আরএসএস, তারা ব্রিটিশ সরকারকে সমর্থন করছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করছে। এবং নাগপুরে যে আরএসএস এর সদর দপ্তর আছে, ওখানে দীর্ঘ 50 বছর জাতীয় পতাকা তুলতে দেওয়া হয়নি। এবং দুজন স্বয়ংসেবক যখন জাতীয় পতাকা তুলতে গিয়েছিলেন, তখন তাদের বিরুদ্ধে আরএসএস মামলা করে, এফআইআর করে, মামলা করে। এবং আজকে পশ্চিমবাংলায় দেখছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিভাবে চূড়ান্ত অসম্মানিত, অমর্যাদার শিকার করা হচ্ছে। এই আজকেই একটা রাস্তার নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা হয়েছে, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে ছিল। এই ঔদ্ধত্য এরা দেখাচ্ছে। ক্ষমতায় যখন বিজেপি এলো, তার ঠিক আগের সময়টা আপনি ভাবুন। ওই আন্না হাজারে তিনি অনশন অবস্থানে নেমে পড়লেন। তার বক্তব্য হচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ব্যাপক দুর্নীতি করেছে এবং সারা ভারতবর্ষে তার এই তথাকথিত দুর্নীতি বিরোধী আন্দোলন এতটাই প্রভাব সৃষ্টি করলো যে ক্ষমতা থেকে ইউপিএ সরকার চলে গেল এবং বিজেপি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ক্ষমতায় এলে। এবারে আপনারা দেখুন, যে কটি অভিযোগ ওই আন্না হাজারে করেছিলেন, তার প্রত্যেকটি ক্ষেত্রে এই 2014 থেকে আজ পর্যন্ত বিজেপি কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আছে, অর্থাৎ কংগ্রেসের আদালতকে, সিবিআইকে, ইডিকে প্রভাবিত করার কোনো ক্ষমতা নেই। তারপরেও সমস্ত মামলাগুলো থেকে ওই যারা অভিযুক্ত তারা প্রত্যেকে সসম্মানে মুক্তি পেয়েছেন। শুধু নয়, আদালত বলেছে এগুলো একেবারেই কষ্টকল্পিত অভিযোগ, কোনো তথ্য প্রমাণ নেই, উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নীতির অভিযোগে এদেরকে মেলাইন করার জন্য তৎকালীন সময়ে এই অভিযোগগুলো তোলা হয়েছিল। তারপরে বিজেপি মানে কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাবার জন্য এই চক্রান্তটা আন্না হাজারেকে দিয়ে বিজেপি নেতৃত্ব করিয়েছিলেন। ভারতবর্ষের ইতিহাস যদি আপনি দেখেন, তার আগে কখনো কিন্তু এই ধরনের একজন তথাকথিত সমাজকর্মী তাকে সামনে এনে এইভাবে পরিকল্পিতভাবে অসত্য দুর্নীতির অভিযোগ তুলে একটা সরকারকে ফেলে দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনি দেখাতে পারবেন না। আবার দেখুন, বোফোর্স কেলেঙ্কারি নিয়ে প্রচুর গল্প আমরা শুনেছি। রাজীব গান্ধীর নেতৃত্বে সেই সরকার, তার পতনের একমাত্র কারণ ছিল এই বোফোর্স। আজকে কিন্তু আদালত মানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বোফোর্স কেলেঙ্কারিতেও রাজীব গান্ধী বা কংগ্রেস নেতৃত্ব কোনোভাবেই জড়িত ছিলেন না। তার সপক্ষে কোনো তথ্য প্রমাণ কিচ্ছু নেই, সমস্ত অভিযোগটাই মন গড়া। তাহলে বিজেপি যদি ভদ্রলোকের পার্টি হতো, তাহলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি তারা ক্ষমা চাইতেন, বলতেন আমরা কংগ্রেসের বিরুদ্ধে এই মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে তাদেরকে কলঙ্কিত করেছি, এই জন্য দেশবাসী আমাদের ক্ষমা করুন। মনমোহন সিং এর মতো একজন ব্যক্তিত্ব, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেউ কল্পনাই করতে পারে না, তাকেও পর্যন্ত এরা দুর্নীতির কলঙ্কে ফাঁসিয়েছিল। এবারে আপনি যে বিষয়টা এসছেন, আমি আসি, নরেন্দ্র মোদীজি ক্ষমতায় এসছিলেন একটা স্বপ্নের ফেরিওয়ালা হিসেবে। বলেছিলেন বছরে 2 কোটি সরকারি চাকরি দেবেন, বিভিন্ন বিদেশের ব্যাংকে ভারতীয়দের যে কালা ধন আছে সেগুলো ফিরিয়ে এনে একেবারে 15 থেকে 20 লক্ষ টাকা করে প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবেন। একেবারে জলের দরে পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাস পাওয়া যাবে এবং দ্রব্যমূল্য একেবারে এত নিচে নেমে যাবে যে পাবলিক অভিযোগ করার কোনো জায়গাই পাবে না। পরবর্তীকালে ক্ষমতায় আসার পর যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সাংবাদিকরা প্রশ্ন করেন, মোদিজি তো সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন না, তিনি সবসময় মন কি বাত বলেন, কিন্তু শোনার কোনো রকম অভ্যাস তার নেই, তিনি শোনেন না।
একদম সেটারই ইঙ্গিত বোধহয়। আমি ঠিক এখানেই আসবো অরিন্দমের কাছে। অরিন্দম, গোটা বিষয়টা দেখে কি মনে হচ্ছে? একটা পরিবর্তনের ইঙ্গিত? সত্যিই তো ক্ষমতা হ্রাস আলগা হচ্ছে, সামনে চলে আসছে একের পর এক যুব সম্প্রদায় যেভাবে রাস্তায় নামছে। কিছুদিন আগেও কি এটা ভাবা যেত? সরকার কি ভেবেছিল এমনটা হবে? মানে দেশের শাসক তারা কি ভেবেছিল যে এইভাবে তারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে? দেখো অনুপম দা, পরিষ্কার কথা হচ্ছে, তুমি প্রথমেই দাদাকে যেটা দিয়ে শুরু করলে, যে সরকার আজকে সংসদীয় যে ব্যবস্থা, সংসদীয় গণতন্ত্র, সেই সংসদীয় গণতন্ত্রের আওতার বাইরে চলে যাচ্ছে। দেখো, আমি আজকের পরিস্থিতিটার কথা বলছি। আমি, তুমি, দাদা, আমরা যারা আছি প্রত্যেকেই, এমনকি যারা বিজেপি করে তারাও, আমরা তো প্রত্যেকেই ভারতবর্ষের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের অধীনে। আর সেই কনস্টিটিউশন আমাদের এইটা ভাবতে বাধ্য করে যে ভারতবর্ষ সেকুলার দেশ হবে। আর তুমি আজকে দেখবে যারা বিজেপির প্রতিনিধি রয়েছে, তারা যারা নিজেদের সেকুলার বলে দাবি করে, যারা নিজেদের নিজেদের মতাদর্শকে সেই জায়গায় প্রতিষ্ঠা করে, তাদেরকে সেকু মাকু এই শব্দবন্ধে আখ্যায়িত করে। এই যে সেকুলার হওয়াটা, এটা আজকের ভারতবর্ষে একরকম গালাগালের সমান। গালাগালি। যে তুমি সেকুলার, এটাকে তোমার ওই সেকু মাকু শব্দবন্ধের মধ্যে এনে এটাকে একটা গালাগালির সমার্থক রূপে সাধারণ মানুষের কাছে প্রচার করা হয়, যেন ভারতবর্ষের বুকে সেকুলার হওয়াটা একটা অপরাধ। তো যাদের ভারতবর্ষের যে মেন স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের প্রতি যারা শ্রদ্ধাশীল, যারা সম্মান প্রদর্শন করছে এবং যারা এটাকে মেনে চলছে হৃদয় দিয়ে, কেবল কেবল একটা বাঁধনের মধ্যে থেকে নয়, যারা সত্যি হৃদয় দিয়ে ব্যাপারটাকে আত্মস্থ করে মেনে চলে, তাদেরকে এই ধরনের একটা অপমানজনক একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এবং এটা খুব ট্যাক্টফুলি করা হচ্ছে। তো তাদের কাছ থেকে ভারতবর্ষের সংসদ, সেই সংসদের রীতিনীতি, সেই সংসদের গণতন্ত্র ইত্যাদি নিয়ে খুব একটা কিছু আশা করা আমার মনে হয় না খুব একটা ঠিক। পরিষ্কার কথা বলছি অনুপমদা, যেই সময় কংগ্রেসের সরকারে ছিল, দাদা একদম ঠিক বলেছেন, যে কংগ্রেসের সরকার চলে যাওয়ার পিছনে দুটো কারণ ছিল। এক, পোট্রে করা হয়েছিল ইউপিএ গভর্নমেন্ট ভীষণভাবে দুর্নীতিগ্রস্ত, 2G স্পেকট্রাম, কয়লা কেলেঙ্কারি, কমনওয়েলথ গেম কেলেঙ্কারি, এর প্রত্যেকটার সাথে ভারতবর্ষের মনমোহন সিং সরকার জড়িত, মনমোহন সিং ব্যক্তিগতভাবে জড়িত। এইটা পোট্রে করা হয়েছিল। ভারতবর্ষের মানুষের মনে হয়েছিল যে হ্যাঁ, সত্যি হয়তো জাতীয় কংগ্রেস করেছিল। আর তৎকালীন সময় এই অভিযোগগুলো যিনি করতেন, মূলত সুব্রমণ্যম স্বামী, যিনি একদম মানে বাড়ির রাতটুকু হয়তো বাড়িতে থাকতেন আর বাদ বাকি সময়টা আদালতে কাটাতেন। আজকে তার তুমি যদি বিভিন্ন ইন্টারভিউ গুলো দেখো, তিনি ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে যেই অভিযোগগুলো করছে, সেগুলো এই ওপেন মিডিয়ায় করাটা আমার কাছে ঠিক হবে না। এমনকি মানে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে জড়িয়ে যেই ধরনের অভিযোগগুলো তিনি নিয়ে আসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্পর্কে, সেইগুলো এই ওপেন মিডিয়ায় বলা আমার রাজনৈতিক রুচি বিরোধী বলে আমি বলছি না। তো এই পরিস্থিতি। আর দ্বিতীয়ত, নরেন্দ্র মোদী গুজরাটকে সামনে রেখে একটা মডেল তৈরি করলেন যে সারা ভারতবর্ষে নাকি গুজরাট মডেল হবে। তার মধ্যে প্রধান হচ্ছে ভারতবর্ষের যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের শিক্ষান্তে চাকরি, বছরে নাকি 2 কোটি করে বেকারের চাকরি হবে, 2 কোটি করে বেকারের চাকরি। আর আজকে যদি পরিস্থিতিটা হিসেব করা যায়, 50 বছরের ওপরে বেকারত্বের হারে ভারতবর্ষ সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। এর মধ্যে অনেক ন্যাচারাল সমস্যা গেছে, অনেক যুদ্ধ গেছে, 71-এর যুদ্ধ, 65 ইত্যাদি ইত্যাদি অনেক কিছু গেছে, কিন্তু ভারতবর্ষ এই যে কর্মহীনতার জায়গা, সেই জায়গাটা ভারতবর্ষ আজকের মতো করে এর আগে কোনোদিন দেখেনি। এইটা প্রত্যেকটা রিপোর্ট, প্রত্যেকটা একদম অথেন্টিক রিপোর্ট। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্বাভাবিকভাবেই ভারতবর্ষের যারা পড়াশুনো শেষ করেছে, সেই সমস্ত ছেলে মেয়েদের খুব স্বাভাবিকভাবেই সেই যন্ত্রণাটা তারা উপলব্ধি করতে পারছে এবং তাদের এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে। আমি তার আগের স্টেজে চলে আসি, চাকরি তো পাবে পড়াশুনো করার পর। যারা পড়াশুনো করছে তাদের,
ভারতবর্ষে যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল সেই সময় মোটামুটি, আমি যদি খুব ভুল না হই, খুব ভুল হলে আমায় ধরিয়ে দেবেন, যে মোটামুটি 4.5% মোট জিডিপির খরচ করা হতো শিক্ষা ক্ষেত্রে। আর সরকার সেদিনকে, বর্তমান সরকারে যারা রয়েছে তারা এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে যদি তারা ক্ষমতায় আসে তারা 6.5% খরচ করবে, কিন্তু দুঃখের বিষয় আজকে 2.5% মোট জিডিপির মোটামুটি 2.5% ভারতবর্ষের শিক্ষা খাতে খরচ করা হচ্ছে।